আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 6-এর চতুর্থ অধ্যায় পড়াচ্ছিলাম। তো ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা এই অধ্যায় থেকে আমরা পড়াচ্ছি। তো এর আগে আমরা পরপর দুটো ভিডিও দিয়েছি। তো বৈদিক রাজনীতি এটা সম্পর্কে আমরা আলোচনা করব। পরপর দুটো ভিডিও নয়, একটা দিয়েছি। তো প্রথম দিয়েছি, তারপরে এটা হচ্ছে দ্বিতীয়। এই দ্বিতীয় ভিডিওতে আমরা বৈদিক রাজনীতি সম্পর্কে আলোচনা করব। তো বৈদিক রাজনীতি সম্পর্কে কি বলবো? তো বৈদিক সাহিত্য মূলত ধর্মীয় সাহিত্য। তো আমরা আগে আলোচনা করেছি, বৈদিক সাহিত্য আলোচনা করেছি। তো আজকে আমরা এই রাজনীতি বিষয়ে কিছু কথা বলবো। তো এই রাজনীতি বিষয়ে কিছু কথা বলতে গেলে সেখানে ঋগ্বেদের যুদ্ধে জিতে লুটপাট চালানোর যে কথা উল্লেখ আছে সেই সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করব আজকে। তো পরবর্তী বৈদিক সাহিত্যের শাসকদের জন্য বেশ কিছু যজ্ঞের কথা রয়েছে। তার রাজনৈতিক ঘটনার সরাসরি বর্ণনা আমরা পাই সেখানে। তো এইখানে যে আমরা রাজনীতির কথা বলবো, যে যে কথাটা একটু আগে আলোচনা করলাম, যে যুদ্ধ। তো এখানে ঋগ্বেদে আমরা 10 রাজার যুদ্ধের কাহিনী কিন্তু আমরা দেখতে পাবো। সেই 10 রাজার যুদ্ধের কাহিনী কোথায় উল্লেখ আছে? যুদ্ধের কথা ঋগ্বেদে অনেক জায়গাতে আছে অবশ্য। তার মধ্যে বিখ্যাত হলো 10 রাজার যুদ্ধ। এই 10 রাজার যুদ্ধ সম্পর্কে আমরা আলোচনা করব। কি সেই 10 রাজার যুদ্ধ ছিল? ভারত গোষ্ঠীর রাজা সুদাস ভরত, এই সুদাস ভরতের সঙ্গে কিন্তু যুদ্ধটা হয়েছিল। তো এই সুদাস ভরতের সঙ্গে 10টি গোষ্ঠী রাজাদের মধ্যে যুদ্ধ হয়েছিল। তবে এই যুদ্ধে সুদাস ভরত কিন্তু জয়ী হয়েছিল। এই জয়ী হওয়ার ফলেই কিন্তু তার ক্ষমতার শক্তিটা আরও বহুগুণ বেড়ে গিয়েছিল। শুধু এটাই নয়, সুদাস ভরত তার জনহিতকর কাজের মধ্যে আরেকটা উল্লেখযোগ্য ছিল, তার রাজনৈতিক ক্ষমতা বাড়িয়ে সে নদীর ওপর একটা বাঁধ ভেঙে দিয়েছিলেন সুদাস। হয়তো নদীর জলের উপর অধিকার বজায় রাখার জন্যই সে এটা করেছিল। এই জন্যেই সে মহান ব্যক্তি হিসাবে পরিগণিত হয়েছিল সেই সময়। তো সে যাই হোক, এই সুদাস ভরত যুদ্ধে জয়ী হওয়ার পরে আমাদের এই গোটা ভারতবর্ষটার নাম কিন্তু এই সুদাস ভরতের নাম অনুসারে হয়েছিল। তাই এই আমাদের ভারতের নাম হয়েছে ভারতবর্ষ হয়েছিল। তো ঋগ্বেদে গ্রামের কথা উল্লেখ আছে সেখানে। তারপরে ছোট ছোট জনসমষ্টিকে আমরা সম্ভবত গ্রাম বলে উল্লেখ, যেটা বললাম যে ছোট ছোট গ্রামকে নিয়ে হচ্ছে এক একটি ছোট ছোট জনসমষ্টিকে আমরা একত্রে গ্রাম বলবো। তাহলে আলাদা কয়েকটি পরিবার নিয়ে সম্ভবত ওই ছোট জনগোষ্ঠী বা গ্রাম তৈরি হতো। ঋগ্বেদে উল্লেখ আছে জন, গণ, বিষ, এইসব শব্দের ব্যবহার কিন্তু আমরা ঋগ্বেদে কিন্তু আমরা পেয়ে যাব। তো ঋগ্বেদে যুদ্ধে জিতে লুটপাটে নানান কথা রয়েছে। তারপর গবাদি পশু, ঘোড়া লুট হতো সব থেকে বেশি। এইগুলাই হচ্ছে সম্পদ সেই সময়কার। তো ঋগ্বেদে রাজা শব্দে নানান রকমের ব্যবহার কিন্তু রয়েছে সেখানে। রাজা সেখানে কখনো কখনো আবার দেখা যাচ্ছে যে রাজা গোপতি বা গবাদি পশুর প্রভু বলে পরিচিত ছিল, কোনো কোনো জায়গায় উল্লেখটা আছে। ঋগ্বেদে রাজা মানুষ, তারপরে জমির দখল পায়নি, তাই নরপতি বা ভূপতি শব্দের ব্যবহারও কিন্তু ঋগ্বেদে নেই। তো সে যাই হোক, সেখানে বিতথ নামের একটি প্রতিষ্ঠানের কথা ঋগ্বেদে কিন্তু রয়েছে। তো সেটা কি, রাজা বিশ্বের সদস্যরা বিততদের সেই সময়কার সদস্য ছিলেন। অর্থাৎ সেইখানে যুদ্ধের কথা আলোচনা হতো। আবার যুদ্ধে লুট করা যে সম্পদ, সেই সম্পদটাকে তারা ভাগ বাটোয়ারা হতো। সেই ভাগাভাগির দায়িত্ব কিন্তু সামলাতেন রাজা। তো এই তারপরে অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে রাজা শাসককে পরিণত হতো, ধীরে ধীরে সেটা পরিণত হতো। তখন তিনি ছিলেন ভূপতি বা মহিপতি। ভূপতি হলেন ভূ, অর্থাৎ জমির
জমির পতি বা মালিক, এদিকেই ভূপতি বলা হতো। অর্থাৎ জমির পতি বা মালিককে ভূপতি বলা হতো। এগুলো খুবই ইম্পর্টেন্ট কথা, এগুলোকে অবশ্য মনে রাখতে হবে। তো মহীপতি হচ্ছেন পৃথিবীর রাজা, রাজ্যের প্রজা বা জনগণের প্রধান হিসাবে। রাজার উপাধি হলো এখানে নৃপতি বা নরপতি, অর্থাৎ যিনি অর্থাৎ নর, অর্থাৎ মানুষের রক্ষাকারী, তিনিই হচ্ছেন নরপতি। এইভাবে গোষ্ঠীর নেতা হয়ে উঠেছিলেন রাজা। তাহলে পরবর্তী বৈদিক যুগে বা বৈদিক সাহিত্যে এই যে রাজা, এই নামের উল্লেখ পাওয়া যায় কিভাবে আমরা একটুকু জানব। পরবর্তী বৈদিক সাহিত্যে এক জায়গায় রাজা হওয়ার একটা গল্প আছে। কি সেই গল্প? দেবতা এবং অসুরদের মধ্যে প্রায়ই যুদ্ধ লেগেই থাকতো। তো সম্ভবত সেইখানে দেবতারা অসুরদের কাছে হেরে যেতেন। এই জন্যেই দেবতারা কিন্তু অনেক চিন্তা ভাবনায় বা চিন্তায় পড়ে যেত। ঠিক সেই সময় তারা একটা বুদ্ধি বাতলেছিল কি, যে সেই সময় কোনো রাজা না থাকার জন্যই কিন্তু দেবতাদের এই হারের পরিণতিটা হচ্ছে। তো এই হারের পরিণতির জন্যই এবার কি করলো, দেবতারা রাজা খুঁজতে লাগলেন। সবাই একমত হয়ে দেবতাদের মধ্যে সেরা বীর ইন্দ্রকেই তারা রাজা বলে ঘোষণা করেছিলেন। এইভাবেই কিন্তু সৃষ্টি হয়েছিল রাজাদের। তাই এই রাজাদের কথা আমরা একটু আগে আলোচনা করলাম। অর্থাৎ রাজারা হচ্ছেন নরপতি, তারাই হচ্ছে দেশের রক্ষক, তারাই মানুষের রক্ষাকারী। এইভাবেই কিন্তু চলতে থাকছিল কিন্তু রাজার রাজত্ব। তো রাজার রাজত্ব এইভাবেই চলছে, অর্থাৎ নরপতিত্বের আদর্শ কিন্তু এইভাবেই ইতিহাসে যুগ পরম্পরায় কিন্তু চলতে থাকছে এইভাবেই। তো সে যাই হোক, আবার সেখানে সেই রাজারা কি করত, সেই রাজারা যুদ্ধে জয়ী হতো, যুদ্ধ করতে যেত তারা। বিভিন্ন রাজার বিভিন্ন কলা কৌশল ছিল। যেমন কিছু কিছু রাজা ছিল, তারা কি করতো, অশ্বমেধ যজ্ঞ করতো, অর্থাৎ ঘোড়াকে ছেড়ে দিত। ঘোড়াকে সাজিয়ে কুজিয়ে সেই ঘোড়াকে ছেড়ে দিত। ঘোড়া যেদিক দিয়ে যেত সেই জায়গাগুলো তাদের দখল হতে 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 চলে যেত। সেই ঘোড়াকে যদি কেউ বাধা দিত তো তার সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়ে যেত। এইভাবে অশ্বমেধ যজ্ঞ করা হতো। অর্থাৎ এইভাবে রাজারা যুদ্ধের কলাকৌশল করত এবং যুদ্ধ বাঁধাতো এবং সে অঞ্চলকে দখলও করত। এইভাবে তাদের দখলাদি চলতো। অর্থাৎ এই রাজনৈতিক কলাকৌশল কিন্তু বৈদিক সাহিত্যে আমরা উল্লেখ পাচ্ছি। এবার আমরা একটু জেনে দেব যে বৈদিক সভ্যতার অর্থনৈতিক সমাজ কেমন ছিল। অর্থনৈতিক সমাজের কথা আমরা জানব। বৈদিক সভ্যতা অর্থনীতি ও সমাজ। বৈদিক সভ্যতার অর্থনৈতিক এবং সমাজ কীরকম ছিল আমরা সবাই জানি যে ঋগ্বেদে কৃষির তুলনায় পশুর কথা কিন্তু বেশি বেশি করে পাওয়া যায়। অর্থাৎ আদি বৈদিক সমাজে পশুরাই ছিল কিন্তু প্রধান সম্পদ। আমি আগেও বললাম যে গবাদি পশুই ছিল প্রথম তাদের প্রধান সম্পদ। এই গবাদি পশুই মানে চুরি করত তারা। এই গবাদি সম্পদকে রক্ষার জন্য তারা রাজনৈতিকভাবে তৎপর ছিল। যারা গবাদি পশু বেশি তিনি ধনী বলে সেখানে পরিচিত হতো। অর্থাৎ যার বেশি গবাদি পশু ছিল সেই তখন ধনী ছিল। অর্থাৎ সেই সময় তো টাকা পয়সা সম্পদ বলে কিছু ছিল না, এই গবাদি পশু হচ্ছে সম্পদ। তো পশুপালনের উপর সমাজ বেশ কিছুটা নির্ভর করত। তবে এই গবাদি পশুর ওপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে ও ঋগ্বেদে বেশিরভাগই। তবে খেয়াল রাখতে হবে ঋগ্বেদে যুদ্ধ করে জমি দখলের কথা বিশেষ নেই। কোন কথাটা আছে, এটা হচ্ছে গোসম্পদ চুরি, এই কথাটা কিন্তু উল্লেখ আছে। তাছাড়া ঘোড়ার চাহিদাও ছিল সম্পদের মধ্যে অন্যতম। অর্থাৎ ঘোড়ার পিঠে তারা যুদ্ধ করতে যেত, অশ্বমেধের ঘোড়া যজ্ঞ করত। এই জন্য ঘোড়ার কিন্তু চাহিদা একটা ছিল সেই সময়। তো আবার আদি বৈদিক সমাজে কারিগরি শিল্পের চল ছিল কম, তবে কাঠের কারিগরি শিল্পের কথা কিন্তু জানা যায়। অর্থাৎ কাঠ আসবাবপত্রের মধ্যে ঘর বাড়ি তৈরি করা হতো। তাছাড়া রথ তৈরি করতো কাঠের, এই জন্যে কাঠের একটা বিরাট একটা চাহিদা ছিল। তাছাড়া ঋগ্বেদে আর একটা কথা উল্লেখ আছে, যেটা হচ্ছে চামড়া শিল্পের কথা। চামড়া শিল্পের কথা কিন্তু উল্লেখ আছে। চামড়া দিয়ে কি মানে কিভাবে চামড়া শিল্পের উল্লেখ আছে, চামড়া দিয়ে থলি করা হতো, ঘোড়ার লাগাম বানানো হতো। এই জন্যে চামড়ার একটা কিন্তু চল ছিল। তারপর ভেড়ার লোম,
যে মানে ভেড়ার বড় বড় লোম, সেই থেকে সুতো কাপড় বানানো ব্যবহার করা হতো, অর্থাৎ গরম পোশাক সেখানে তৈরি হতো ভেড়ার লোম দিয়ে। তো এইভাবেই, তবে হ্যাঁ, এই অর্থনৈতিক সমাজ, বৈদিক সভ্যতার সমাজে তারা এই রাজারা কর নিত। তো ওই ধনসম্পদের মধ্য থেকে, যেটা বললাম পশু সম্পদ, সেই সব ধনসম্পদের প্রজা নিরাপদে থাকার জন্য স্বেচ্ছা এক ধরনের রাজাকে কর দিত। সেই কর কি? সেই করটার নাম হচ্ছে বলি কর। এটা অবশ্যই মনে রাখতে হবে। বলি এক ধরনের কর, এটা রাজা স্বেচ্ছায় কিন্তু প্রদান করত রাজাকে। এই বলি করটাই কিন্তু স্বেচ্ছায় প্রদান করা হতো। তো রাজাকে এই করটাই তারা দিত, অর্থাৎ সম্মানের সহিত সেই করটাকে তারা দিত, এই বলি করটা। আর কি, পরবর্তী বৈদিক যুগে আমরা যে কৃষিকাজের কথা আমরা বললাম একটু আগে, যে গঙ্গা দোয়াব অঞ্চলে মানে কৃষিকাজ শুরু হয়েছিল। এই সময়ে সেখানে দেখা যাচ্ছে যে গম, ধান ছিল তাদের মূল ফসল। তবে এই ফসলটা কোন ঋতুতে বেশি ফলানো হতো তা নিয়েও কিন্তু বৈদিক সাহিত্যে আলোচনা করা আছে। তো কোন সময় কি ফসলের মরশুম চলতো। তারপরে গঙ্গা অববাহিকায় কৃষি কাজ, তার বসতি তৈরির জন্য তারা জঙ্গলটাকে পরিষ্কার করে সেখানে ঘর বাড়ি এবং জমি জায়গাও সেখানে তৈরি করত। আবার লোহার অস্ত্র দিয়ে বন কেটে ফেলা হতো, সেই বনজ সম্পদকে ব্যবহার করা হতো। তারপরে সেই বনজ সম্পদ দিয়ে কুড়াল, কুঠার, এইসব বিভিন্ন ধরনের চাষবাসের উপকরণ সংগ্রাম কিন্তু সংগ্রহ করতো তারা। তারপরে লোহার এই যে অস্ত্র আমরা আগে আলোচনা করেছি, লোহার অস্ত্র ব্যবহার করতো, সেটাতে কাঠ লাগিয়ে সেটাকে বিভিন্ন ধরনের মাটি খোঁড়ার যন্ত্র তারা কিন্তু আবিষ্কার করেছিল সেই সময়। তাছাড়া সেই সময় কামার, জেলে, রাখাল, চিকিৎসক প্রভৃতির কথাও কিন্তু জানা যায়। তারপরে গয়না, অস্ত্রশস্ত্র, কাপড় শিল্পের কথা তো আমরা আগেই বললাম, যে ভেড়ার লোম দিয়ে সেই মানে পশম তৈরি করা হতো। তাছাড়া তারা যুদ্ধক্ষেত্র কী কী ব্যবহার করতো, ধনুক আছে, তীর আছে, এই সবগুলো তারা ব্যবহার করতো। এইগুলো সবই কারিগরি শিল্পের মধ্যে পড়ছে। এইভাবে তারা কিন্তু তাদের জীবনকে অতিবাহিত করেছিল পরবর্তী বৈদিক যুগের মানুষেরা কিন্তু। তারপরে সেখানে কি আছে আরও, সেখানে বৈদিক সভ্যতা থেকে সেই সমাজের কথা জানা যায়। সমাজের সব থেকে ছোট অংশ যারা ছিল তারা হচ্ছে একটা পরিবারের সব থেকে বয়স্ক পুরুষ যে ছিলেন সেই ছিলেন কিন্তু প্রধান পরিবারের। তাই বৈদিক সমাজ ছিল পিতৃতান্ত্রিক। আমরা যদি হরপ্পা বলি সেখানে কিন্তু মাতৃতান্ত্রিক ছিল, কিন্তু বৈদিক সভ্যতা ছিল কিন্তু পিতৃতান্ত্রিক সমাজ, অর্থাৎ পরিবারের সমাজে পিতা বা বাবাই ছিলেন তখন প্রধান। হরপ্পার মতো মায়ের ক্ষমতা বৈদিক সমাজে কিন্তু ছিল না, হরপ্পা এক সময় ছিল। তো সে যাই হোক, তো ঋগ্বেদে ঘোড়ার দিকে চতুর্শ্রম বা চতুর্বর্ণ বিশেষ ছিল বলে জানা যায় না। যে 4টি বিশেষ বর্ণের সেই সময় নিয়মিত আলোচনা ঋগ্বেদে পাওয়া যায় না। তো সে যাই হোক, সেই সময় 4টি বর্ণ বিষয়ে নিয়মিত আলোচনা ঋগ্বেদে পাওয়া যায় না। তো সে যাই হোক, ঋগ্বেদের যেগুলো পাওয়া যাচ্ছে, অর্থাৎ বর্ণাশ্রম প্রথা সেখানে পাওয়া গেছে, অর্থাৎ উল্লেখ আছে। সেই বর্ণ শব্দের ব্যবহার দেখা যায় পরবর্তী বৈদিক সমাজে বর্ণ জাতি জাঁকিয়ে বসতে শুরু করেছিল। এই জন্যে সেখানে বৈদিকে কিন্তু উল্লেখ আছে। পরবর্তী বৈদিক যুগে 4টি বর্ণের উল্লেখ পাওয়া যায়, কিন্তু এই 4টে চর্বণগণকে জন্মগত ধরে নিয়ে পেশা ঠিক করে দেওয়া হতো। সে যাই হোক, পুজো, যজ্ঞ, বেদ পাঠ ইত্যাদি এইগুলা কিন্তু ব্রাহ্মণরা প্রতিনিয়ত করতো। তারপর যুদ্ধ করা, সম্পদ লুট করা, এইগুলা ছিল ক্ষত্রিয়দের কাজ। অর্থাৎ সেই সময় সমাজে 4টা শ্রেণী বসবাস করত। কি সেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো ব্রাহ্মণদের কাজই ছিল কি শুধুমাত্র পূজা অর্চনা করা। ক্ষত্রিয়দের কাজ ছিল কি তারা সেনাবাহিনীতে নিযুক্ত হওয়া। আর বাকি যে দুটো সম্প্রদায় ছিল বৈশ্য আর শূদ্র, এরা নিত্য প্রয়োজনীয় অর্থাৎ চাষবাস মানে সমস্ত কাজকর্মের এরা দায়িত্ব কিন্তু পালন করত সেই সময়তে। তো সে যাই হোক, এই 4 বর্ণের জাতির মধ্যে আমরা কে কি কাজটা করতো আমরা একটু আলোচনা করলাম। এই প্রসঙ্গে আরেকটা বিষয় আমরা আলোচনা করব, যে চতুরাশ্রম। পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি ভাষা বা পর্যায় ছিল।
ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই চারটাকে একত্রে আমরা বলছি চতুরাশ্রম। অর্থাৎ সেই সময় ছাত্রাবস্থায় গুরুগৃহে থেকে শিক্ষা লাভ করা ছিল ব্রহ্মচর্য আশ্রমের একটা মূল কাজ। তারপরে শিক্ষা লাভের পরিচয় করে সংসারে জীবনযাপনকে বলা হতো গার্হস্থ আশ্রম। বানপ্রস্থ বানপ্রস্থাশ্রম বলা হতো সংসার থেকে দূরে বনে কুটিরে, সেখানে কুটির বানিয়ে সেখানে ধর্মচর্চা করতো, সেগুলো হচ্ছে বানপ্রস্থ আশ্রম। সব কিছু ভুলে ঈশ্বর চিন্তায় বেশ জীবনযাপন কাটানোকে বলা হতো সন্ন্যাস আশ্রম, অর্থাৎ ওটাই ছিল শেষ ধাপ। এইভাবে চতুরাশ্রমের কথা কিন্তু আমরা উল্লেখ পেয়েছি সেই সময়। তো দেখা যাচ্ছে আদি বৈদিক সমাজে অনেক আবার সেখানে নারী শিক্ষার কথা উল্লেখ আছে বৈদিক যুগে। তো সেখানে বিভিন্ন সমিতির বৈঠকে কিছু নারী যোগ দিত বলে মানে জানা গিয়েছে, অর্থাৎ নারীদের একটা প্রভাব ছিল কিন্তু বৈদিক সমাজে, কিন্তু বিরাট একটা প্রভাব ছিল। সে যাই হোক, আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম যেটা যে ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাস। তো সেখানে বৈদিক রাজনীতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা বৈদিক রাজনীতি এবং অর্থনৈতিক সমাজ সম্পর্কে আমরা একটুকু জেনে নিলাম। তো আজকে এই পর্যন্তই। আবার পরবর্তী আমরা আরেকটা ভিডিও দেব এই অধ্যায় থেকে। আমাদের পরপর 3খানা ভিডিও হবে। তো আজকে আমরা পরপর 2টো দিলাম, পরবর্তীতে আর আমার 8টা দিলেই এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।